বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের ৬ষ্ঠ নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি। এই লেকচারের আলোচ্য সূচি হচ্ছে ভূস্থির উপগ্রহ, অর্থাৎ জিও আর্টিফিশিয়াল স্যাটেলাইট। আর আমরা এখানে একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব ভূস্থির উপগ্রহ বলতে আমরা কি বুঝি। অর্থাৎ এটা হচ্ছে পৃথিবীর সাপেক্ষে পৃথিবীর কক্ষপথে যদি কোনো কৃত্রিম উপগ্রহকে স্থির মনে হয়, তাই হচ্ছে কি ভূস্থির উপগ্রহ। দেখো, আমরা যদি এভাবে কল্পনা করি, ধরো এটা হচ্ছে একটা পৃথিবী, ঠিক আছে? এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথে কি আছে, একটা কৃত্রিম উপগ্রহ আছে, ঠিক আছে? তাহলে দেখো, পৃথিবী থেকে একজন মানুষ যদি উপর দিয়ে তাকায়, তার কাছে মনে হচ্ছে কি এই উপগ্রহটা কি আছে, স্থির আছে। এই উপগ্রহটা কি আছে, স্থির আছে। এখন দেখো, আমাদের পৃথিবীটা হচ্ছে কি ঘূর্ণনশীল না? আমাদের পৃথিবীটা ঘূর্ণনশীল। দেখো, পৃথিবীটা সূর্যের সাপেক্ষে আবর্তন করতে থাকে, আবার পৃথিবীটা নিজের অক্ষের সাপেক্ষে কি করে আবর্তন করতে থাকে। তাহলে এখানে পৃথিবীর দুইটা ঘূর্ণন, একটা হচ্ছে সূর্যের সাপেক্ষে আর একটা হচ্ছে নিজের অক্ষের সাপেক্ষে। সূর্যের সাপেক্ষে যে পৃথিবী ঘুরে সেটাকে আমরা বলি কি বার্ষিক গতি। আর পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষে যে ঘূর্ণন সেটাকে বলি আমরা আহ্নিক গতি। সেটা সবাই জানি আমরা। আহ্নিক গতি হচ্ছে কত, 24 ঘন্টা 24 আওয়ার। অর্থাৎ পৃথিবী তার অক্ষ বরাবর 24 ঘন্টা একবার কি করে ঘূর্ণন দেয়। তাহলে এখন দেখা যাচ্ছে, তাহলে আমরা এখানে মূলত আহ্নিক গতি বিবেচনা করব। পৃথিবীর কি গতি বিবেচনা করব, আহ্নিক গতি। এখন দেখো শিক্ষার্থীরা, পৃথিবী যে ঘুরে সেটিকে আমরা ফিল করি? সেটি কিন্তু আমরা ফিল করি না, কিন্তু পৃথিবীটা ঘুরতেছে, আমরাও ঘুরতেছি। এটা অনেকটা এরকম হতে পারে। দেখো, আমরা যখন বাসে, ট্রেনে বা কোনো প্লেনে যখন যাতায়াত করি, তখন কি হয়, দেখো আমরা কি থাকি, গতিশীল থাকি। আমরা কি থাকি, গতিশীল থাকি। কিন্তু বাসের মধ্যে বা ট্রেনের মধ্যে মনে হয় যে কি আমি স্থির আছি। আমার চারপাশে যে বস্তুগুলো আছে সেগুলো হয় পিছনের দিকে গতিশীল, সেটা স্থির থাকলেও পিছনের দিকে গতিশীল, গতিশীল থাকলেও সেটা পিছনের দিকে গতিশীল। তাহলে আমাদের নিজেদেরকে কি মনে হয় যে আমরা আছি স্থির, আর এই চারপাশের বস্তুগুলো হচ্ছে কি গতিশীল। কিন্তু বাস্তবে কি তাই? বাস্তবে কিন্তু সেটা না। বাস্তব হচ্ছে কি আমরা গতিশীল। তাহলে এক্ষেত্রে জিনিসটা এরকম হতে পারে। দেখো, তাহলে আমরা গতিশীল কিন্তু সেটা আমরা ফিল করি না। তাহলে আমি যখন উপগ্রহটা দিয়ে যখন দেখি, তাহলে মনে হয় যে কি উপগ্রহটা স্থির, আমিও স্থির। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, কৃত্রিম উপগ্রহ কি স্থির থাকবে? স্থির থাকবে না। কারণ কৃত্রিম উপগ্রহ কি করে, পৃথিবীর অরবিটের মধ্যে কি করতে থাকে, আবর্তন করতে থাকে। এখন দেখো এক্ষেত্রে, তাহলে আমরা স্থির দেখতে হলে কি হতে হবে, এই যে পৃথিবীর যে একটা ঘূর্ণন আছে, পৃথিবীর কি আছে, একটা ঘূর্ণন বেগ আছে। তাহলে পৃথিবীর ঘূর্ণন বেগ আর কৃত্রিম উপগ্রহের ঘূর্ণন বেগ কি হতে হবে, সমান হতে হবে। আর আমরা জানি পৃথিবী কি সমকোণিক বেগে ঘুরতে থাকে। বা আমরা এভাবে বলতে পারি যে পৃথিবীর কৌণিক বেগ আর কৃত্রিম উপগ্রহের কৌণিক বেগ কি হতে হবে, সমান হতে হবে। আবার একটা জিনিস দেখো, পৃথিবী এই দেখো নিজ অক্ষের সাপেক্ষে যখন ঘুরতে থাকে পৃথিবীটা, তখন এই যে আহ্নিক গতি না টি, 24 ঘন্টায় কি করে একবার নিজ অক্ষের সাপেক্ষে ঘুরে। তাহলে এক্ষেত্রে টিটা হচ্ছে আহ্নিক গতি বা পর্যায়কাল যাই বলি আমরা। সেক্ষেত্রে পৃথিবীর এই আহ্নিক গতি অর্থাৎ পর্যায়কাল আর এই কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল যদি কি হয়, সমান হয়, তখনই কিন্তু আমরা কি দেখব, কৃত্রিম উপগ্রহটাকে স্থির দেখব। তাহলে দেখো, কৃত্রিম উপগ্রহটাকে স্থির দেখতে হলে কি কি লাগছে দেখো, আর পৃথিবীর ঘূর্ণন গতি, পৃথিবীর ঘূর্ণন গতি আর কৃত্রিম উপগ্রহের ঘূর্ণন গতি কি হতে হবে, কৃত্রিম উপগ্রহের ঘূর্ণন গতি সমান হতে হবে। বা পৃথিবীর কৌণিক বেগ, আর কৃত্রিম উপগ্রহের কৌণিক বেগ কি হবে, সমান হবে। বা আমরা এভাবে বলতে পারি যে পৃথিবীর পর্যায়কাল আর কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল কি হবে, সমান হবে। তাহলে আমরা কি বুঝলাম, যে যদি পৃথিবীর পর্যায়কাল আর কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল যদি সমান হয়, তখন কিন্তু আমরা কৃত্রিম উপগ্রহটাকে দেখবো। তাহলে আমরা এভাবে বলতে পারি যে
পৃথিবীর পর্যায়কালের সমান যদি কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল হয় তাহলে সেটাই হবে কি ভূস্থির উপগ্রহ, বা পৃথিবীর কৌণিক বেগের সমান কৌণিক বেগ বিশিষ্ট কৃত্রিম উপগ্রহকে কি বলবো আমরা ভূস্থির উপগ্রহ। এভাবে আমরা ভূস্থির উপগ্রহটাকে সংজ্ঞায়িত করতে পারি। আশা করি ভূস্থির উপগ্রহ সম্পর্কে মোটামুটি একটা ধারণা তোমাদের মধ্যে চলে এসেছে। এখন আমরা আমাদের তৃতীয় টপিক একটা সৃজনশীল, না আমরা এই সৃজনশীলটা নিয়ে কি করব একটু আলোচনা করব। দেখো তার আগে আমরা দেখি কি দেওয়া আছে উদ্দীপকে। আমাদের এখানে একটা কি দেওয়া আছে পৃথিবী দেওয়া আছে, আর পৃথিবীর একটা কি দেওয়া আছে উপগ্রহ দেওয়া আছে। আর আমরা দেখতেছি পৃথিবীটা কি করতেছে ওমেগা কৌণিক বেগে ঘুরছে, তো পৃথিবীটা হচ্ছে কি ঘূর্ণনরত। আর পৃথিবীর পৃষ্ঠে একটা বস্তু দেওয়া আছে পি, আর এই বস্তুর ভর দেওয়া আছে 1 কেজি। আর এখানে একটা এই বস্তুটা পৃথিবীর সাথে কত কত অক্ষাংশ আছে 30 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত। আর দুটো মান দেওয়া আছে এখানে, আর এর মান অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6.4 × 10⁻6 মিটার। যদি এই মানটা দেওয়া না থাকলে আমরা এটা কি জানি মুখস্থই জানি। আর একটা মান দেওয়া আছে জি অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার/সেকেন্ড ইনভার্স 2। তাহলে এই মানটাও যদি দেওয়া না থাকতো আমরা অবশ্যই এটা মুখস্থই লিখতে হতো আমাদেরকে। আর কি দেওয়া আছে ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা দেওয়া আছে। ভূপৃষ্ঠ অর্থাৎ এই জায়গা থেকে, কোনখান থেকে, এই যে এই জায়গা থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব, এটা উপগ্রহের উচ্চতা কত দেওয়া আছে 3.2 × 10⁻6 মিটার। আর বলছে পৃথিবী 24 ঘন্টায় একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে, যেটা আমরা আহ্নিক গতি হিসাবে জানি। এখন দুইটা প্রশ্ন আমাদেরকে সলভ করতে হবে। একটা হচ্ছে পি বিন্দুতে অবস্থিত বস্তুর উপর, এই যে পি বিন্দুতে যে বস্তুটা আছে এই বস্তুর উপর কার্যকর অভিকর্ষ বলের মান নির্ণয় করো। যেহেতু বস্তুটা কোথায় আছে পৃথিবী পৃষ্ঠে, তাহলে বস্তুটার সাথে পৃথিবীর কেন্দ্রে কি থাকবে একটা আকর্ষণ বল থাকবে, যেটা আমরা অভিকর্ষ বল হিসেবে জানি। ওই অভিকর্ষ বলের মানটা আমাকে কি করতে হবে বের করতে হবে। এখন আসো আমরা প্রথমে গ নাম্বারের সলিউশনটা করি। তাহলে এক্ষেত্রে আমার কি কি দেওয়া আছে দেখো তো। আমার এখানে প্রথমে দেওয়া আছে এই যে ব্যাসার্ধ দেওয়া আছে, এটা লিখে ফেলি 6.4 × 10⁻6 মিটার। আর অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে কত 9.8। এটা হচ্ছে কিসের ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান। এখন আমাকে কিন্তু দেখো অভিকর্ষ বলের মান বের করতে গিয়ে আমাকে বের করতে হবে যে ঘূর্ণনজনিত, যেহেতু এটা কি পৃথিবীটা ঘূর্ণনরত, তাহলে ঘূর্ণনজনিত কারণে অভিকর্ষ ত্বরণ সেটা আগে আমাকে বের করে নিতে হবে, অর্থাৎ জি প্রাইমটা আগে আমাকে কি করতে হবে এখানে বের করে নিতে হবে। তারপর আমরা কি বের করব অভিকর্ষ বল অর্থাৎ এফ এর মানটা বের করব। দেখো এক্ষেত্রে আমরা ঘূর্ণনজনিত কারণের যে ফর্মুলাটা সেটা আমরা কি জানি যে জি প্রাইম, এটা হচ্ছে ঘূর্ণনজনিত কারণে অভিকর্ষ ত্বরণের মান জি প্রাইম ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। এটা ছিল আমাদের ওই ঘূর্ণনজনিত কারণে অভিকর্ষ ত্বরণের ফর্মুলা। এখন দেখো এক্ষেত্রে জিটা হচ্ছে কি ঘূর্ণনজনিত কারণে অভিকর্ষ ত্বরণ এটা, আর এই জিটা হচ্ছে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ, আর এখানে আর হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ যেটার মান আমাদের দেওয়া আছে, আর cos দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে একটা অক্ষাংশ দেওয়া আছে ল্যামডা, সেটা আমরা লিখে নিই। অক্ষাংশটা কত 30 ডিগ্রি। তাহলে আমরা এই মানগুলো এখানে বসাবো। তার আগে দেখো এই যে এখানে ওমেগাটা হচ্ছে কি কৌণিক বেগ, তাহলে কৌণিক বেগের মান কিন্তু এখানে দেওয়া নাই। আর কৌণিক বেগের মানটা আমরা জানি, এটা একটা ফর্মুলা ছিল, কি ছিল 2π / t। এখানে টিটা হচ্ছে কি ওই যে আহ্নিক গতি 24 আওয়ার। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি এটার মান কি ছিল, মানটা আমরা মুখস্থ চাইলে বসাই দিতে পারি 7.27 × 10⁻5 রেডিয়ান পার সেকেন্ড। এই মানটা আমরা মুখস্থ থাকলে মুখস্থই বসাই দিব, এটা ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে এখন আমরা এখানে মানগুলো বসাই দিই। জি মান হচ্ছে কত 9.8 মাইনাস ওমেগার মান পাচ্ছি কত আমরা 7.27 × 10⁻5। এটার উপর কি হবে হোল স্কয়ার হবে, আর ইনটু আর এর মান কত, আর মান হচ্ছে 6.4 × 10⁻6 ইনটু cos স্কয়ার ল্যামডার মান কত 30 ডিগ্রি। তাহলে এটা আমরা ক্যালকুলেট করলে কি পেয়ে যাব জি প্রাইমের মান পেয়ে যাব। তাহলে দেখে আমাদের এখানে মানটা কত আসে 9.8 থেকে এটা
7.27 into tan inverse by 6.46 cos square number। হ্যাঁ, তাহলে এখানে মান আসছে আমাদের 9.77 একক হবে কি মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এখন আমরা পাইছি কি গুণনজনিত কারণে অভিকর্ষ ত্বরণের মানটা আমরা পাইছি, কিন্তু আমাদেরকে বের করতে বলছি কি বস্তুর উপর কার্যকর অভিকর্ষ বলের মান। তাহলে আমরা কার্যকর অভিকর্ষ বলটা কি হবে, কার্যকর অভিকর্ষ বল আমরা কি জানি F ইকুয়াল ওই যে mg, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব F ইকুয়াল mg। তাহলে m হচ্ছে এখানে কিসের ভর হবে, ওই বস্তুটার ভর, আর এই g টা হবে কি গুণনজনিত কারণে অভিকর্ষ ত্বরণ g এর মান, অর্থাৎ এই g প্রাইমটা। তাহলে এখানে আমরা মানটা বসাই, তাহলে কত হবে দেখো, m এর মান হচ্ছে কত 1 ইনটু g এর মান আমরা যেটা বের করছি কত 9.77 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে একটা আমরা দেওয়ার দরকার নেই, আমরা সবাই এককই করতেছি। তাহলে এখন এটা ইনটু করলে কি হবে, গুণ করলে হবে কত 9.1 সাথে গুণ করলে 77 হবে, অর্থাৎ এত নিউটন। তাহলে এটাই হচ্ছে আমাদের ঘয়ের অ্যানসার, যে পি বিন্দুতে অবস্থিত বস্তুর উপর কার্যকর অভিকর্ষ বলের মান 9.77 নিউটন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খুব সহজে এই ম্যাথটা আমরা কি করতে পারলাম, সলভ করতে পারলাম। এখন আমরা দ্বিতীয় ম্যাথটা সমাধান করব। দেখো দ্বিতীয় অঙ্ক ম্যাথটাতে কি আছে দেখি আমরা একটু। বলছে ভূপৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহটিকে, ভূপৃষ্ঠ কোথায়, এই যে এখান থেকে এই যে এখান থেকে কৃত্রিম উপগ্রহ কোথায়, এখানে কৃত্রিম উপগ্রহটিকে স্থির মনে হবে কিনা। বেসিক্যালি আমরা যেটা জানি যে ভূস্থির উপগ্রহটা পৃথিবী থেকে কি দেখা যায়, স্থির মনে হয়। এখন স্থির মনে হওয়ার জন্য তো কয়েকটা শর্ত আমরা একটু আগে আলোচনা করলাম। আমরা ওখানে কি বলছিলাম যে যদি পৃথিবীর পর্যায়কাল আর এই আমাদের এই ভূস্থির উপগ্রহের পর্যায়কাল যদি সমান হয় তাহলে কি দেখা যাবে, পৃথিবী থেকে ওই ভূ উপগ্রহটাকে স্থির দেখা যাবে। এখন আমরা বের করতে হবে তাহলে যে আমাদের পর্যায়কালটা কত, এই কৃত্রিম ভূস্থির উপগ্রহের পর্যায়কাল বা এই কৃত্রিম উপগ্রহের পর্যায়কালটা কত সেটা আমরা বের করব। তাহলে এক্ষেত্রে আমার ফর্মুলা কি কি দেওয়া আছে দেখি। এই যে আমাদের দেখো আর মান দেওয়া আছে 6.4 into 10 to the power 6 মিটার, আর এখানে আমরা জানি পৃথিবীর ভর, সেটা তো আমাদের মুখস্থ মানি দেওয়া না থাকলে আমাদেরকে লিখতে হবে পৃথিবীর ভর কত, কারণ আমাদের ফর্মুলার মধ্যে লাগবে। এখন পর্যায়কালের ফর্মুলাটা কি ছিল সেটা যদি আমরা একটু লিখি। পর্যায়কালের ফর্মুলা ছিল তোমার T ইকুয়াল 2 পাই রুট ওভার r প্লাস s হোল কিউব ডিভাইড বাই কি ছিল g ক্যাপিটাল M। এটা ছিল আমাদের পর্যায়কালের ফর্মুলা, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে এই ফর্মুলাটা আমরা পেয়েছিলাম। তাহলে এই ক্ষেত্রে দেখো আমার কি কি লাগবে, এখানে r এর মান দেওয়া আছে সেটা আমরা লিখলাম, s এর মান কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে কত, উপগ্রহের উচ্চতা, আচ্ছা এটা আমরা লিখি, উচ্চতা কি দেওয়া আছে 3.2 into 10 to the power 6 মিটার। আর লাগবে কি আমাদের মহাকর্ষীয় ধ্রুবক g এর মানটা লাগবে, সেটা আমরা মুখস্থ জানি, কত জানি 6.67 into tan inverse 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। আর কি লাগবে আমাদের, এই যে ক্যাপিটাল M, অর্থাৎ পৃথিবীর বল কত 6 into 10 to the power 24 কেজি। তাহলে এই মানগুলো আমরা লিখে ফেললাম, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করে দেখো, পৃথিবীর যে পর্যায়কালটা ছিল বা আণবিক গতি যেটা ছিল সেটা কি ছিল আমাদের T ইকুয়াল 24 আওয়ার না। এটা যদি আমরা সেকেন্ড যদি নিতে চাই তাহলে কত হবে, এখানে 24 ইনটু এর প্রথমে যদি মিনিটে নিই তাহলে 60 হবে ইনটু কত, তবে এটা গুণ করলে আমরা কি পাবো, সেকেন্ড পাবো। এটা কত হয় দেখো 24 ইনটু 60 ইনটু 60, এটা পাচ্ছি আমরা 86400, এটা পাচ্ছি আমরা 86400 এত সেকেন্ড। তাহলে আমাদের পৃথিবীর আবর্তন কাল বা পর্যায়কাল হচ্ছে কত 86400 এত সেকেন্ড। তাহলে আমাদেরকে দেখতে হবে যদি এই পর্যায়কাল, এটা আমরা কিছু বের করতেছি
কৃত্রিম উপগ্রহটার পর্যায়কাল বের করতেছি এটা, আর এটা যদি কি হয় সমান হয় তাহলে কি হবে, কৃত্রিম উপগ্রহটিকে আমাদের পৃথিবী থেকে স্থির মনে হবে, আদারওয়াইজ কিন্তু এটা স্থির মনে হবে না। দেখে আমরা মানগুলো একটু বের করি। ধরুন আমরা এটা টি প্রাইম ধরলাম, তা টি প্রাইমটা হচ্ছে আমাদের কি কৃত্রিম উপগ্রহটির পর্যায়কাল, তাহলে 2 × 3.14, এখানে মানগুলো একটু বসাই আমরা, আর মান কত 6.4 × 10⁶ প্লাস এস এর মান কি কত দেওয়া আছে 3.2 × 10⁶, এত হোল কিউব, এর মান কত 6.67 × 10⁻, বা 10/11 ইনটু m এর মান কত 6 × 10⁻²৪। এই মানটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, কৃত্রিম উপগ্রহের পর্যায়কালটা পাবো। দেখো বড় একটা ক্যালকুলেশন, 2 × 3.14 √6.4 3 × 6.67 into 10⁻11 and 10⁻24। আমাদের মান আসছে 9342 পয়েন্ট কত 18.18। তাহলে দেখো এটা এস এর হচ্ছে কি এটা সেকেন্ড, তাহলে আমরা কি পেলাম দেখো তো, আমাদের এটা ছিল কি পৃথিবীর পর্যায়কাল, আর এই টি প্রাইমটা হচ্ছে কি কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল। তাহলে আমাদের শর্ত কি ছিল, যদি স্থির হতে হয় তাহলে কিন্তু পৃথিবীর পর্যায়কাল আর কৃত্রিম উপগ্রহের পর্যায়কালটা কি হবে সমান হবে। তাহলে এখানে কি সমান, অর্থাৎ টি প্রাইম নট ইকুয়াল টি, তাহলে টি প্রাইম মানটা কিন্তু টি এর সমান না। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব এই কৃত্রিম উপগ্রহটিকে স্থির বলে মনে হবে না। আমরা কি লিখতে পারি, অতএব কৃত্রিম উপগ্রহটিকে স্থির মনে হবে না। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই ম্যাথটা খুব সহজে আমরা করে ফেলতে পারলাম। আশা করি তোমরা এই সৃজনশীলটা বুঝতে পারছো। এই সৃজনশীলের আঙ্গিকে তোমরা অন্য যে সৃজনশীলগুলো আছে সেগুলো তোমরা কি করবা, প্র্যাকটিস করবা। যত প্র্যাকটিস করবা ততই এই সৃজনশীলগুলো তোমাদের জন্য ক্লিয়ার হবে। তো আমরা আমাদের ক্লাসে একদম শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।